মালতীর বাড়ি পৌঁছে দেখি কম্পাউন্ডে পলাশ গাছতলায় একটা চেয়ারে মালতী বসে আছে। সামনে আরও দুখানা চেয়ার, মাঝখানে একটা ছোট্ট গোল টেবিল। বললাম, কি তোমার অদ্ভুত কথা বলো। আমার দিকে দৃষ্টিপাত করে মালতী বললে, শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, শেষ মীমাংসা। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। শুরু করছি শ্রদ্ধেয় লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, শেষ মীমাংসা। সমস্যা মানুষের জীবনেরই বস্তু। সহসা অতর্কিতে আমাদের জীবনের মধ্যে এসে দেখা দেয়। কখনো তার সমাধান সম্ভব হয়, আবার কখনো হয় না। এর বিরুদ্ধে অভিযোগ করবার কিছুই নেই। কিন্তু মাসখানেক দেওঘরে স্রেফ বেরিয়ে আসবার সাধু সংকল্প নিয়ে যেদিন হাওড়া স্টেশনে পৌঁছে গাড়িতে আরোহণ করলাম, সেদিন যে সমস্যা কয়েকদিন পরে আমার জীবনে উদিত হবার জন্য অলক্ষিতে বিনা টিকিটে সঙ্গে সঙ্গে গাড়িতে এসে সওয়ার হয়েছিল, তার অপরূপত্বের বিরুদ্ধে অভিযোগ করলে বোধহয় তেমন কিছু অন্যায় হয় না। বিলাত থেকে ফিরে বেশি দিন উমেদারি করতে হয়নি। একটা পছন্দসই চাকরি পেয়ে গেছি। নিয়োগপত্র হস্তগত হয়েছে, কিন্তু মাস 2 পরে কাজে যোগ দিতে হবে। কারখানার লৌহপিঞ্জরে আবদ্ধ হবার পূর্বে মুক্তপক্ষ বিহঙ্গের মতো কিছুদিন উড়ে বেড়াবার উদ্দেশ্যে কলকাতা ছেড়ে বেরিয়ে পড়া। দেওঘরে বেলাবাগান অঞ্চলে ছোট মাসিমার বাড়ি আছে, সেই বাড়িতেই উঠেছি। বড়দিন পর্যন্ত মাসখানেক সেখানে কাটিয়ে ছোট মাসিমাদের কলকাতায় ফিরে যাবার কয়েকদিন পরেই আমার আবির্ভাব। পুরাতন গৃহরক্ষক তিলকী আমার অভিভাবকের পদ গ্রহণ করেছে। আমার দৈনন্দিন কার্যতালিকা সংক্ষিপ্ত এবং পরিবর্তন বর্জিত। সকালে উঠে চা ও ওভালটিন সহযোগে মাখন টোস্ট ও ডিমের সদ্ব্যবহার করে বেরিয়ে পড়া। 2-4 মাইল চক্র দিয়ে 2-4 জনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে মন্মথ ভাণ্ডার থেকে খবরের কাগজ কিনে বেলা 10টা আন্দাজ গৃহে ফিরে আসা। খবরের কাগজ পড়া শেষ করে ইদারার শীতল জলে স্নান সেরে মধ্যাহ্ন আহার সমাপন। তারপর পড়বার ছল করে একখানা বই হাতে নিয়ে ঘুমিয়ে পড়ে বেলা 3টার সময় ঘুম ভেঙে উঠে চা খেয়ে মাইল 4-5 ঘুরে আসা। সর্বশেষে নৈশ আহার সমাপন করে 1 পেয়ালা কফি খেয়ে নিয়ে রাত 1:30-2 পর্যন্ত বই পড়ার পর বাস্তব জগৎ ছেড়ে স্বপ্নরাজ্যে প্রবেশ করা। প্রায় 1 সপ্তাহ ধরে একই নিয়মে কার্যতালিকাটি অনুবর্তিত হওয়ার ছন্দে হঠাৎ একদিন জ্যোতিভঙ্গ ঘটল। জ্যোতিভঙ্গটি যেমন অচিন্তনীয় তেমনই নাটকীয়। সেদিন অপরাহ্নে চা পানের পর রিকিয়ার দিকে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যা উপস্থিত হওয়ায় প্রত্যাবর্তন করতে হলো। আনার অঞ্চলে শীতের পথ জনশূন্য হয়ে গেছে। দেওঘরে শ্মশান ভূমির কাছাকাছি এসে হঠাৎ কানে এলো,
দুরাগত রমণী কণ্ঠের কাতর ধ্বনি। ব্যস্ত হয়ে দ্রুত পদে শ্মশানের পাশে উপস্থিত হয়ে দেখি পথের উপর একটা খালি রিকশো পড়ে আছে, আর শ্মশানের নাবাল ভূমির উপর দাঁড়িয়ে একটা লোক, স্পষ্টত রিকশাওয়ালা, একটি তরুণী মেয়ের কণ্ঠ থেকে সোনার হার খুলে নিচ্ছে। আমাকে দেখতে পেয়ে মেয়েটি চিৎকার করে উঠল, বাঁচান, আমাকে বাঁচান। উচ্চস্বরে আমি হুঙ্কার দিয়ে উঠলাম, ক্যা করতা হ্যায় রে সুয়ার কা বাচ্চা। পিছন ফিরে আমাকে দেখে তার অভীষ্ট লাভের পথে প্রতিবন্ধক উপস্থিত হয়েছে বুঝতে পেরে ক্রোধে উন্মত্ত হয়ে লোকটা কোটি দেশ থেকে একটা তীক্ষ্ণ ছোরা বার করে আমার দিকে ধাবিত হলো। চিন্তিত হলাম, অস্ত্র নিয়ে সে আমাকে আক্রমণ করতে আসছে। নিরস্ত্র অবস্থায় আমি কি করে তার প্রতিরোধ করব, তা নিশ্চয়ই দুশ্চিন্তার কথা। অকস্মাৎ একটা ফন্দি মনের মধ্যে উদিত হলো। পকেটে একটা উজ্জ্বল পালিশ করা যন্ত্র ছিল, রিভলভারের মতো সেটা দেখতে, কিন্তু তা থেকে বুলেট বের হয় না। বেরোয় অত্যুগ্র শুভ রশ্মি, অর্থাৎ রিভলভারের ছদ্মাকারে সেটা একটা শক্তিশালী টর্চ। আসবার সময় বিলাত থেকে কিনে এনেছিলাম। গুলি ছোড়বার ভাবে রিভলভারটা তার দিকে উঁচিয়ে ধরে কঠোর স্বরে বললাম, সিধা খাড়া হও, হিলো মত। ক্রুদ্ধ পদের ধপাধপ শব্দ করতে করতে সে 10-12 হাতের মধ্যে এসে পড়েছিল। এমন সময় সহসা অমন রিভলভার আস্ফালিত বিপজ্জনক প্রস্তাব শুনে নিমেষের মধ্যে ধপ করে গতিরোধ করে দাঁড়িয়ে পড়ল। ছোড়াসহ দক্ষিণ হাতটা পিছন দিকে ফিরিয়ে ধরে একটু কোঙা হয়ে কিন্তু দৃষ্টি উঁচু করে আমার দিকে তাকাতে লাগল। তার দাঁড়াবার আর তাকাবার ভঙ্গি দেখে আমার বুঝতে বাকি রইল না, মরিয়া হয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়বে অথবা জীবন নিয়ে পালিয়ে বাঁচবার চেষ্টা করে দেখবে। এই ধরনের দ্বিধায় তার মন তখন বিহ্বল হয়ে উঠেছে। সংশয়ের কুজ্ঝটিকা গাঢ় থাকতে থাকতেই ব্যাপারটা শেষ করে ফেলা ভালো মনে করে আমি চিৎকার করে উঠলাম, ঠিক হ্যাঁ, এক দো। এই ফন্দিটাও ফলদায়ক হলো। দো বলা আর বাপ রে জান মারা বলে একটা বিকট আর্তনাদ ছেড়ে এঁকে বেঁকে দুদ্দার করে লোকটা তার বাঁ দিক ধরে পালাতে লাগলো। বলা বাহুল্য, এঁকে বেঁকে পালাবার উদ্দেশ্য রিভলভারের বুলেট থেকে পৃষ্ঠদেশকে নিরাপদ করবার যথাসাধ্য সম্ভাবনার সৃষ্টি করা। শখানেক হাত দূরে গিয়ে লোকটা একবার ফিরে দাঁড়ালো। অনিষ্টকে নির্মূল না করে ছাড়তে নেই। ভাগমত নজদিক আও বলে ধপাধপ শব্দ করে তার দিকে 10-12 হাত ছুটে গেলাম। পুনরায় একটা আর্তনাদ করে লোকটা নিমেষের মধ্যে জঙ্গলের ভিতর অদৃশ্য হয়ে গেল। শ্মশান ভূমির নাবাল জমির উপর মেয়েটি দাঁড়িয়ে আছে। রাত্রির অন্ধকারে তার আকৃতি দেখা যাচ্ছে, কিন্তু মুখ বোঝা যাচ্ছে না। এইবার তার প্রতি মনোযোগ দেবার অবসর পেলাম। পথের উপর থেকে খানিকটা নেবে গিয়ে রিভলভারের ব্যবহার করলাম। এক রাশ উজ্জ্বল আলো মেয়েটির মুখের উপর গিয়ে পড়ল। মনে হলো তিমির সলিলে সহসা যেন একখানি পদ্ম ফুটল। আর্তকণ্ঠে মেয়েটি বলে উঠল, আমাকে ধরুন, আমাকে ধরুন। টর্চ নিবিয়ে পকেটে ফেলে তাড়াতাড়ি তার কাছে উপস্থিত হয়ে দক্ষিণ হস্ত দিয়ে তার বাম বাহু চেপে ধরে বললাম, কেন বলুন তো, শরীর খারাপ বোধ হচ্ছে? গুন্ডাটা চোট দিয়েছে নাকি কোথাও? ঘাড় নেড়ে মেয়েটি বললে, না, শরীর আমার কেমন অবশ হয়ে আসছে, একটু বসে সামলে নেব। আমিও অনুভব করছিলাম আমার হাতের মধ্যে মেয়েটির দেহ ক্রমশ যেন বেশি বেশি ভারী হয়ে আসছে। বললাম, কিন্তু এখানে বেশিক্ষণ বিলম্ব করাও উচিত হবে না। আশ্চর্য নয়, রিকশাওয়ালাটা বনের ভেতর গা ঢাকা দিয়ে আমাদের দিকে যদি এগিয়ে আসে।
তারপর যে রিভলভার দিয়ে তাকে ভয় দেখিয়ে তাড়ালাম, একবারও তা আওয়াজ না দেওয়ায় তার মনে যদি সন্দেহ জাগে রিভলভারটা হয়তো আসলে রিভলভার নয়, আর তারপর যদি আমাদের ছোড়া নিয়ে আক্রমণ করে, তখন একটু অসুবিধা হতে পারে তো। চকিত কণ্ঠে মেয়েটি বললে, তবে? বললাম, কিচ্ছু হয়নি আপনার, হঠাৎ বেশি রকম উত্তেজনা উপস্থিত হওয়ায় স্নায়ুতন্ত্র সাময়িকভাবে একটু দুর্বল হয়ে পড়েছে। এক কাজ করুন, 2 হাত দিয়ে আমার বাঁ হাতটা বেশ করে চেপে ধরে আস্তে আস্তে এগিয়ে চলুন। কিন্তু সেই উপায়ও ফলপ্রদ হল না। কম্পিত কণ্ঠে মেয়েটি বললে, জোরে চেপে ধরবার শক্তি পাচ্ছি নে যে। এক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইলাম। পরমুহূর্তে টপ করে তরুণীর শিথিল দেহলতা 2 বাহুর উপর তুলে নিয়ে তিমিরা স্পষ্ট মুখের দিকে মুখ একটু নিচু করে বললাম, এই নিরুপায় অবস্থায় আমাকে ক্ষমা করতেই হবে। তারপর ধীর পদক্ষেপে সেই বিবশ শিথিল মাংসভার বহন করে পথে উপনীত হয়ে একেবারে রিকশার আসনে স্থাপন করলাম। বললাম, যেভাবে রিকশায় এক পাশ হয়ে গুছিয়ে বসলেন, মনে হচ্ছে শক্তি খানিকটা ফিরে এসেছে। বিবেচনা কিন্তু পিছিয়ে আছে এখনো। 2 হাত দিয়ে দুদিকের হাতল শক্ত করে চেপে ধরে ভালো হয়ে বসুন। মেয়েটি উত্তর দিল, আর আপনি? এবার হেসে ফেললাম। বললাম, সাধে কি বলেছি বিবেচনা এখনো পিছিয়ে আছে? ডান পাশের 8খানা জায়গা আমার জন্যে রেখেছেন নাকি? কোনো উত্তর না দিয়ে মেয়েটি চুপ করে রইল। বললাম, ও জায়গায় আমি উঠে বসলে ছোড়াওয়ালা ফিরে আসা পর্যন্ত দুজনে পাশাপাশি নিঃশব্দে বসে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করবার থাকবে না। আপনি এক কাজ করুন, মাঝখানে সরে বসে বেশ করে দুদিকের হাতল চেপে ধরুন। আমার উপদেশ পালন করে মেয়েটি বলল, কিন্তু আপনি কি করবেন? আমি বললাম, দেখুন না, একটা অতিশয় সৎকার্য করব। বলে বোম ডিঙিয়ে মধ্যস্থলে উপস্থিত হয়ে 2 হাত দিয়ে রিকশো তুলে ধরে দেহ অবনত করে শহরের দিকে ছুট দিলাম। মানুষ টানা রিকশো। যে সময়ের কথা বলছি সেই সময়ে দেওঘরে সাইকেল রিকশা অপেক্ষা মানুষ টানা রিকশারই বেশি চলন। রিকশার উপর বসে মেয়েটি চঞ্চল হয়ে উঠল। এ কি, এ কি, এ আপনি কি 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 করছেন? কোন দিক দিয়ে সহসা কেমন যেন একটা উৎসাহ লাভ করে গতি আরেকটু বাড়িয়ে দিয়ে বললাম, ঠিকই করছি, এই অবস্থায় এর চেয়ে বেশি ভালো আর কিচ্ছু করা যায় না। এক মুহূর্ত চুপ করে থেকে মেয়েটি বললে, লোকে দেখলে কি মনে করবে বলুন তো? বললাম, হয় মনে করবে রিকশাওয়ালারা ক্রমশ বাবু হয়ে উঠছে, না হয় মনে করবে বাবুরা ক্রমশ রিকশাওয়ালা হয়ে পড়ছে। খানিকটা চুপ করে থেকে বললাম, কোনো এক দেশের রাজপুত্তুর কোনো এক দেশের রাজকন্যাকে দৈত্যের হাত থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আজকালকার এই শুকনো যুগে এমন সরস কথা কেউ মনে করবে না। বলে হেসে উঠলাম। মেয়েটি চুপ করে রইল। কয়েক গজ এগিয়ে গিয়ে বললাম, আচ্ছা, আপনি এত হালকা কেন বলুন তো? খান না বুঝি ভালো করে? আজকালকার মেয়েরা স্বাস্থ্যকে বাঘের মতো ভয় করে, তাই না? মেয়েটি এই কথার কোনো উত্তর দিলে না। একটু পরে আবার বললাম, দেখুন, রিকশা টানা যে এত মজার তা স্বপ্নেও জানতাম না। রিকশাওয়ালাদের রিকশা টানতে দেখে মনে কষ্ট পাই, কিন্তু এখন দেখছি এর মধ্যে কষ্টই শুধু নেই, উত্তেজনাও যথেষ্ট আছে। এবারও মেয়েটি প্রথমটা চুপ করে রইল, কিন্তু একটু পরেই কথা কইল। বললে, একটা কথা বলবো? গাড়ির গতি মন্দ করে নিয়ে বললাম, বলুন। এ আমার একটুও ভালো লাগছে না। আমি বললাম, কি ভালো লাগছে না? এই যে আমি আপনাকে বহন করে নিয়ে চলেছি, তাই? সে বললে, হ্যাঁ।
আমি বললাম, কিন্তু কেন বলুন তো? একজন অজানা অচেনা মানুষ, জীবনে যার সঙ্গে হয়তো আর কোনো দিনই দেখা হবার সুযোগ ঘটবে না, এই নির্জন পথ দিয়ে রিকশো টেনে আপনাকে রাত্রির অন্ধকার ভেদ করে নিয়ে চলেছে। এর মধ্যে কি কোনো নূতনত্ব, কোনো উত্তেজনা পাচ্ছেন না? এক মুহূর্ত চুপ করে থেকে আবার বললাম, তবে যদি একান্তই কুণ্ঠা জাগে, কিছু না হয় মাশুল দেবেন। মাশুলের পরিমাণ নিয়ে আমি পীড়াপিড়ি করব না, প্রসন্ন মনে যা দেবেন দুহাত পেতে তাই নেব বলেই উচ্চৈঃস্বরে হেসে উঠলাম। একটু রাখুন তো, মেয়েটি বললে। আমি বললাম, নামবেন? মেয়েটি বললে, হ্যাঁ। আমি বললাম, কেন বলুন তো? মেয়েটি বললে, দরকার আছে। অগত্যা রিকশা নামালাম। মেয়েটি নেমে পড়ে দু চার পা পায়চারি করে বলল, দেখুন, আমার হাত পায়ের সেই অবশ ভাব কেটে গেছে, এখন হাঁটতে পারবো। চলুন দুজনে এখন হেঁটে যাই, দরকারের সময় আপনাকে তো কষ্ট দিতে ছাড়িনি। আমি বললাম, কিন্তু হতভাগ্য রিকশো, কি হবে তার? সে বললে, এখানে পড়ে থাক। আমি বললাম, না, সেটা সঙ্গত হবে না, রিকশো থানায় জমা দিতে হবে। আপনার ওপর যে রাহাজানি হচ্ছিল, তার দুর্বৃত্তকে ধরবার আর শাস্তি দেওয়াবার জন্য সাক্ষী সবুত চাই তো। সাক্ষী হব আমি, আর সবুত হবে ওই রিকশো। মেয়েটি বললে, তার জন্যে রিকশো থানায় জমা দেওয়া কি একান্তই দরকার? আমি বললাম, একান্তই। তবেই ধরুন আমরা দুজনেই যদি হেঁটে যাই, রিকশো টানবে তাহলে কে? আপনি নিশ্চয়ই নয়। আমি। আচ্ছা, আপনি হেঁটে চলেছেন আর আমি খালি রিকশা টেনে চলেছি, দৃশ্যটা কতদূর বিসদৃশ্য আর আমার পক্ষে কতটা হীনতাজনক হবে বলুন দেখি। একটা কথা আমার বিশ্বাস করবেন? তরুণী বললে, আমি আপনার কোনো কথাই অবিশ্বাস করব না। ধন্যবাদ। আমি বললাম, কথাটা হচ্ছে, আপনাকে টানতে আমি কষ্টবোধ করছি নে। কেন করছি নে সে কথা বুঝিয়ে দিচ্ছি। বেলুন দেখেছেন কখনো? ছেলেদের খেলবার বেলুন। মৃদুস্বরে তরুণী বললে, দেখেছি। আমি বললাম, বেলুনে দুটো জিনিস থাকে, একটুখানি রবার আর খানিকটা হাওয়া। চোপসা রবারটুকুর তবু কিছু ভার অনুভব করা যায়, কিন্তু যেই সেটার পেটের মধ্যে খানিকটা বায়ু আশ্রয় করে, অমনি যেন রবারটুকুর ভারও লুপ্ত হয়ে যায়। হাতের চেটোয় রাখলে অতি সামান্য আঘাতেই বেলুনটা যেন ছেড়ে পালাবার জন্য লাফাতে থাকে। আপনার বিষয়েও ঠিক একই কথা। খালি রিকশোটার নিশ্চয়ই কিছু ভার আছে, কিন্তু আপনি তার সঙ্গে যুক্ত হলে মোটের উপর সবটা যেন হালকা হয়ে ওঠে। আসলে অবশ্য তা হয় না, মনে হয় তা হয়েছে। বেলুনের ক্ষেত্রে এর যেমন বৈজ্ঞানিক কৈফিয়ত আছে, আপনার ক্ষেত্রেও তেমনি আছে মনস্তাত্ত্বিক কৈফিয়ত। বলে হাসতে লাগলাম। মেয়েটি ধীরে ধীরে বললে, আচ্ছা, তাহলে উঠেই বসি। বললাম, একটু দাঁড়ান, টর্চটা আপনার হাতে দিই। ঘণ্টিটা রিকশাওয়ালার কাছে আছে, আমার হাতে থাকলে টুনটুন করে শব্দ করতে করতে আপনাকে নিয়ে ছুটতে পারলে রিকশা চালাবার 16 আনা শখ মিটে যেত। অভাবে টর্চের আলো ফেলতে ফেলতে যাওয়া যাক, দরকার হলেই আমি বলবো, আলো ছাড়ুন, আর সঙ্গে সঙ্গে আপনি আলো ছাড়বেন। পকেট থেকে টর্চটা বার করে বললাম, সাধু হয়েও গুন্ডার আকার ধারণ করে এই টর্চটি আজ আপনাকে গুন্ডার হাত থেকে রক্ষা করেছে। এর প্রতি আপনার একটু কৃতজ্ঞ হওয়া উচিত। এই দেখুন, খুলতে হলে এই টিপকলটা আঙুল দিয়ে এই রকম করে এই পিছন দিকে টানতে হয়। টর্চের উজ্জ্বল আলোকছটার মধ্যে মেয়েটির মুখ প্রদীপ্ত হয়ে উঠল। টর্চটা নেবার জন্য কুঞ্চিত চক্ষে সে হাত বাড়ালে। টর্চটা নিভিয়ে তার হাতে দিলাম। বললাম, একবার না হয় পরীক্ষা করে দেখুন। বলা মাত্র ঝপ করে আমার মুখের উপর এক ঝাঁক উজ্জ্বল আলোক এসে পড়ল। হাত দিয়ে আড়াল করে বললাম,
বুঝেছি বুঝেছি, ঠিক আছে, নিভিয়ে ফেলুন। টর্চ নিভল। তারপর মেয়েটিকে রিকশায় তুলে আবার ছুটে চললাম। খানিকটা গিয়ে এক জায়গায় পথটা মনে হলো একটু বেঁকে গেছে। বললাম, আলো ছাড়ুন। টর্চ বোধহয় উদ্যত হয়েই ছিল। পথের দুপাশ আলোকিত হয়ে উঠল। মাঝখানে আমার বিচিত্র ছায়া ছুটে চলেছে। বললাম, দয়া করে ঠিক আমার পিঠে ছাড়বেন না। ব্যস্ত কুণ্ঠিত কণ্ঠে মেয়েটি বললে, আপনার পিঠে ছাড়ছি নে তো। মাথার উপরেও ছাড়বেন না, দয়া করে একটু বাঁ দিক ঘেঁষে ছাড়ুন। পথের বাম দিক আলোকিত হয়ে উঠল। বললাম, হয়েছে, এবার নিভিয়ে দিন। পথ অন্ধকার হয়ে গেল। সব শুদ্ধ 4 বার টর্চ জ্বালাবার প্রয়োজন হয়েছিল। চতুর্থবারে জ্বালতে দেখা গেল অদূরে একজন লোক আসছে। নিকটে এলে শ্রমিক বলে মনে হলো। পুরো 1 টাকার লোভ দেখিয়ে তাকে রিকশা টানতে রাজি করালাম। একবার মাত্র সে জিজ্ঞাসা করলে, বাবুজি, আপকা রিক্সাওয়ালা কাহা গিয়া? বললাম, সসুরাল গিয়া। এ কথার পর আর কোনো প্রশ্ন খুঁজে না পেয়ে আমার সঙ্গে সে রিকশা হাত বদল করে নিলে। মেয়েটিকে লক্ষ্য করে বললাম, আর কোনো কুণ্ঠা রইল না তো আপনার? মেয়েটি বললে, না, তা রইল না, আপনি এবার উঠে আসুন। দেখলাম এক পাশে সরে গিয়ে মেয়েটি আমার বসবার জায়গা করে দিয়েছে। বললাম, না না, ভালো করে সোজা হয়ে আপনি বসুন। আমার তো হেঁটে বেড়াবার জন্যই দেওঘরে আসা। বাঁ হাতে আপনার গাড়ি ধরে গল্প করতে করতে আনন্দের সঙ্গে আমি হেঁটে চলি। মেয়েটির শান্ত কণ্ঠস্বর ঈষৎ কঠোর হয়ে এলো। বললে, দেখুন, এই পর্যন্ত আমি আপনার সকল কথা শুনে এসেছি। এখন আপনি যদি আমার এই অনুরোধটুকুও না রাখেন, তাহলে আমার কি করা উচিত বলুন তো? বললাম, কঠিন প্রশ্ন। এই লোকটাকে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা ভালো হবে না। রিকশায় উঠে আপনার পাশে বসেই তাহলে উত্তর কি হতে পারে ভাবা যাক। বলে গাড়িতে উঠে বসলাম। অপরিচিতার পাশে বসে কিন্তু আমার রসপ্রিয় মনকে কষাঘাতের ভয় দেখিয়ে বললাম, খবরদার, ইতিপূর্বেই কিছু প্রগল্ভতা করে ফেলেছ। স্থান, কাল, পাত্র ও অবস্থার বিবেচনায় ক্ষমা হয়তো তার ছিল, আর কিন্তু থাকবে না। লোকালয় সমীপবর্তী হয়েছে। লৌকিক এলাকায় প্রবেশ করবার পূর্বে তোমার সামাজিক মনকে জাগ্রত করে শিষ্ট হয়ে নাও। নিরুপায় অবস্থায় একটি সুন্দরী তরুণীকে হাতের মধ্যে পেয়ে তার প্রতি প্রেমোৎসর্জন যে করতেই হবে, এই অবৈধ দুর্বলতা পরিহার করো। মনের এক কোণ থেকে এক তার্কিক বলে উঠল, কিন্তু এই আপাত অবৈধ উৎসর্জনকে বৈধ করে নিতে তোমার পক্ষে সামাজিক অথবা নৈতিক কোনো প্রকারের অসুবিধে তো নেই? বিবাহের দ্বারা বৈধীকরণ একটা আইনসঙ্গত রীতি, এই কথা তুমি নিশ্চয়ই অবগত আছো। উত্তরে বললাম, এ তুমি শুধু এক পক্ষের কথা ভাবছ, অপর পক্ষের কথা ভাবছ না। অপর পক্ষে যদি সীমন্তে সিঁদুর রেখার উপস্থিতির অথবা অপস্মৃতির অসুবিধে থাকে, তাহলে? সত্যিই তো, পরিচয়ের যে সংকীর্ণ ক্ষেত্র সম্মুখে প্রসারিত হয়েছে, তার প্রতি দৃষ্টিপাত করে বললাম, নিষেধের লাল আলো অথবা আহ্বানের সবুজ কিছুই দেখা যায় না। সুতরাং সতর্ক হওয়াই উচিত। কথোপকথনের রীতি পাল্টে দিয়ে বললাম, রাতের মুখে অমন নির্জন স্থানে আপনার একা যাওয়া উচিত হয়নি কিন্তু। তরুণী বললে, 4 বৎসর আগে আজকের দিনে ঠিক ওই সময় মার চিতায় মালা দিয়েছিলাম। তারপর প্রতি বৎসরই দিয়ে আসছি। আজ দিয়ে ওঠার পর এই বিপদ। কখনো তো এখানে এরকম ব্যাপার শোনা যায় না। আমি বললাম, সঙ্গে কাউকে আনলে ভালো করতেন। সে বললে, কাকে আনবো বলুন? অভিভাবকের মধ্যে এখানে তো একমাত্র ঠাকমা, তিনি তো বাতে পঙ্গু।
এক মুহূর্ত চুপ করে থেকে বললে, আপনার সঙ্গে পরিচয় ছিল না, থাকলে আপনাকেই সঙ্গে আনতাম। কপট ঔদাস্য ভরে বললাম, যদি পরিচয় হয় আগামী বৎসরে না হয় নিয়ে আসবেন। সে বললে, পরিচয় হতে এখনো বাকি আছে কি? অল্প হেসে বললাম, পরস্পরের নাম ধাম গোত্র পর্যন্ত যখন জানি নে, তখন পরিচয় হতে সবই তো বাকি। মেয়েটি বললে, আমি কিন্তু সেই পরিচয়ের কথা বলছিলাম না। আপনি আজকে আমার যা উপকার। কথা শেষ করতে না দিয়ে বললাম, সেটুকু না করলে আপনার কাছে আমার মুখ দেখাবার জো থাকতো না। ক্ষণকাল নীরবে অবস্থান করবার পর কুণ্ঠিত স্বরে মেয়েটি বললে, আমি ভালো করে কথা কইতে পারছি নে বলে যেন মনে করবেন না। ব্যস্ত হয়ে বললাম, না না, তাই কখনো কেউ মনে করে? আপনি কথা কইবার শক্তি হারিয়েছেন বলে আমি তো অনুমান করবার শক্তি হারাইনি। যত সামান্যই হোক, কিছু কাজে যখন লেগেছি, মনে মনে একটু কৃতজ্ঞতা বোধ করছেন বই কি। বুঝতে পারলাম, নিরুপায় বোধ করে মেয়েটি চুপ হয়ে গেল। তা যাক, শুধু নিজেকেই নয়, ওকেও প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। নদীর উভয় তট দৃঢ় থাকলে তবেই মধ্যবর্তী প্রবাহ উচ্ছৃঙ্খল হবার সুযোগ পায় না। নিজের নৈতিক শক্তির সবল হয়ে ওঠবার ক্ষমতা দেখে আত্মপ্রসাদ অনুভব করলাম। কিন্তু আধ ঘণ্টা টাক পরে থানার প্রধান কর্মচারীর নিকট বিবৃতি লেখাবার সময় তরুণী যখন বললে তার নাম মালতী সেন এবং পরবর্তী প্রশ্নের উত্তরে ঈষৎ আরক্ত হয়ে উঠে জানালে সে অবিবাহিতা আর তার পিতার নাম স্বর্গীয় দীননাথ সেন, তখন যে বাসনা কামনাগুলো নৈতিকতার পাষাণকারার মধ্যে কিছুকাল অবরুদ্ধ হয়েছিল, সহসা তারা মুক্তি লাভ করে উল্লাসে নৃত্য আরম্ভ করলে। আমার যৌবন নিকুঞ্জে কোকিল পাপিয়া গান গেয়ে উঠল। মনে মনে বললাম, হে আমার প্রথম ভালোবাসার অপরূপা প্রিয়া, জীবন পণ করে আজ আমি তোমাকে অর্জন করেছি। তুমি আমার, তুমি আমার। থানার কাজ শেষ হলে মালতী সেনের সঙ্গে রাজপথে এসে দাঁড়ালাম। মালতীর জবানবন্দি থেকে অবগত হয়েছিলাম তার গৃহ কার্স্টেয়ার্স টাউনে। আমার জবানবন্দি থেকে সেও হয়তো লক্ষ্য করে থাকবে আমার নাম অজয় রায় আর বাস করি বেলাবাগানে। বললাম, আপনার জন্যে একটা রিক্সা ডেকে দেব? মাথা নেড়ে মালতী বললে, না না, রিক্সার কোনো দরকারই নেই, এই তো রেল লাইন পেরুলেই আমাদের বাড়ি, মিনিট দুয়েকের পথ। বললাম, এবার তাহলে আমাদের ঘণ্টা দুয়েকের জীবননাট্যের যবনিকা পতন। মালতী বললে, সে কি কথা? আমার তো মনে হয় সবেমাত্র শেষ হলো প্রথম অঙ্কের প্রথম দৃশ্য। ভুলে গেলেন আগামী বৎসর মাকে মালা দেবার সময় আপনি আমার সঙ্গে যাবেন। কিন্তু এখন কোথায় যাবেন আপনি? আমি বললাম, বেলাবাগান ছাড়া আর কোথায় যাব? মালতী বললে, সেখানে কে আছেন আপনার? আমি বললাম, সেখানে সেখানে আছেন আমার তিলকী। মালতী বললে, তিলকী কে? সহাস্যে বললাম, তিলকী আমার ছোট মাসিমার বাড়ির মালি আর উপস্থিত আমার দেওঘরের অভিভাবক। মালতী বললে, আপনার স্ত্রী নেই এখানে? আমি বললাম, হয়তো আছেন, কিন্তু এখনো তার সঙ্গে আমার বিয়ে হয়নি। বলেই উচ্চৈঃস্বরে হেসে উঠলাম। এক মুহূর্ত চুপ করে থেকে মালতী বললে, তিলকীর অভিভাবকত্ব আর কিছুক্ষণের জন্য অপেক্ষা করুক, এখন দয়া করে চলুন আমাদের বাড়ি। আমি বললাম, মালতী নিকুঞ্জে? সে বললে, মালতী কুটিরে। রাজি হলাম। পথ চলতে চলতে একসময় দেখা গেল সম্মুখে একটা খালি রিক্সা আসছে। সেটার প্রতি অঙ্গুলি নির্দেশ করে মালতী বললে, অজয়বাবু, আপনার খেলনার বেলুনের রবার।
উচ্চৈঃস্বরে হেসে উঠে বললাম, মনে আছে তাহলে দেখছি, কিন্তু শুধু রবারকেই দেখলেন, শ্রীমতী বায়ুকে দেখালেন না, যিনি অবলীলার সঙ্গে আমাকে টেনে নিয়ে চলেছেন। তারপর কণ্ঠস্বর ঈষৎ গাঢ় করে নিয়ে বললাম, আমাকে বিশ্বাস করুন মালতী দেবী, যে সৌভাগ্যবান জীবনের মধ্যে আপনাকে বহন করবার সুযোগ পাবে, জীবন তার কোনো দিনই ভারাক্রান্ত মনে হবে না। মালতী বললে, মালতী বায়ুর সে শক্তি কি আছে? আমি বললাম, আমার দশা দেখে সেটা কি এখনো বোঝা যাচ্ছে না? অল্প একটু হেসে মালতী বললে, দশা না দুর্দশা? উচ্ছ্বসিত কণ্ঠে বললাম, ঠিক বলেছ মালতী, দুর্দশা। তাহলে কি মনে করতে পারি করুণাময়ীর মনে করুণা জাগতে আরম্ভ করেছে? মৃদুস্বরে মালতী বললে, করুণাময়ীকে কি এতই অকরুণ মনে করছেন? সহাস্যে বললাম, এই প্রশ্ন থেকে তো করুণাময়ীকে করুণাময়ী মনে হচ্ছে। একটু পরে বললাম, আজ থেকে জীবনে দুটি জিনিস অত্যন্ত প্রিয় হয়ে দাঁড়ালো মালতী। সাগ্রহে মালতী জিজ্ঞাসা করলে, কি বলুন তো? আমি বললাম, মালতী ফুল আর মালতী ছন্দ। মালতী ছন্দ তুমি বোধহয় জানো না, না? সহাস্যে মালতী বললে, বোধহয় জানি। পয়ারের পরে যদি এক বর্ণ হয় হে, তাহারে মালতী ছন্দ কবিগণ কয় হে। মালতী যে শিক্ষিত মেয়ে তা তার কথোপকথনের ভঙ্গি থেকে বুঝতে পারছিলাম। বিস্মিত হলাম তার মালতী ছন্দ সম্বন্ধে জ্ঞানও দেখে। কিন্তু কিছু পরে তার গৃহে উপস্থিত হওয়ার পর কথায় কথায় যখন অবগত হলাম তার নিবাস কাশীধাম, সেখানে কাকার সঙ্গে সে বাস করে, আর সংস্কৃতে সে এমএ পাস, তখন গভীরতর বিস্ময়ের মধ্যে পূর্বের বিস্ময়ে নিমজ্জিত হল। মালতী এবং মালতীর শয্যাগতা পিতামহীর সঙ্গে বহুক্ষণ আলাপের পর মালতীর পীড়াপিড়িতে নৈশাহার সমাপন করে যখন গৃহের গেটে এসে দাঁড়ালাম, তখন রাত 10টা বেজে গেছে। পথের উপর একটা রিকশা অপেক্ষা করছে, নিশ্চয়ই মালতী আনিয়ে রেখেছে। বললাম, মনের সংবাদ কিছু দিয়ে যাব মালতী? মৃদুস্বরে মালতী বললে, স্পষ্ট করে দেবার কি এমন কিছু দরকার আছে? সংবাদ তো একেবারে অজানা নেই। তবু সবটা হয়তো জানো না। মন ভরে গেছে মালতী ফুলের গন্ধে, আর বুকের স্পন্দন চলেছে মালতী তালের ছন্দে। তোমার মনের সংবাদ কি মালতী? আমি বললাম। মালতী বললে, মেয়েদের মনের সংবাদ নিতে নেই, অনুমান করতে হয়। অনুমান করতে পারছেন না? বললাম, অনুমানের চেয়ে একটু বেশি কিছু চেয়েছিলাম, মাসুল চেয়েছিলাম, সে কথা ভোলনি বোধ হয়। মালতী বললে, না, নিশ্চয় ভুলিনি। আমি বললাম, তোমার মনের খবরটা পেলে হয়তো মাসুল শোধ হয়ে যেত। মালতী বললে, কাশী থেকে ফিরে কড়ায় গণ্ডায় মাসুল শোধ করে দেব। কাল সকাল 7:30টার গাড়িতে আমি কাশী যাচ্ছি। আকাশ থেকে পড়লাম। হঠাৎ? মালতী বললে, একটা বিশেষ জরুরি কাজে। আমি বললাম, কবে ফিরবে? মালতী বললে, বুধবার সকাল 6:30টায় জসিডি স্টেশনে পৌঁছব। এই 5 দিন আমি মালতীহীন হয়ে কি করে কাটাবো? আমি বললাম। স্মিত মুখে মালতী বললে, এ কদিন না হয় মালতীকে ভুলে থাকার চেষ্টা করেই কাটাবেন। পরিহাস নিশ্চয়ই, কিন্তু পরদিন সকালে জসিডি স্টেশনে মালতীকে গাড়িতে তুলে দিয়ে এই কথার উত্তর দিলাম। ঘণ্টা পড়েছে, গার্ড হুইসেল বাজিয়ে সবুজ পতাকা নাড়ছে। জানলার ধারে বসে মালতী ডান হাতখানা একটু ঝুলিয়ে দিয়ে আমার সঙ্গে গল্প করছে। বললাম, মালতী, কাল রাত্রে তুমি বলেছিলে তোমার অনুপস্থিতির কয়েকদিন আমি যেন তোমাকে ভুলে যাবার চেষ্টা করে কাটিয়ে দিই।
পরিহাস করেছিলে নিশ্চয়ই। তবু আমি তার প্রতিবাদে যে কথা বলছি তুমি যেন তা ভুলো না। মৃদুস্বরে মালতী বললে, কি কথা? মালতীর বিলম্বিত হাতখানা চেপে ধরে বললাম, তোমাকে নিশ্চয় জানান দিলাম, এই জীবনে হয় তুমি, না হয় আর কেউ নয়। গাড়ি চলতে আরম্ভ করেছিল। মালতীর হাত ছেড়ে দিয়ে দেখি তার দুই চক্ষে অপরিসীম সহানুভূতির ছায়া। দেওঘরের প্রথম মাঘের শীত দুর্দান্ত। তার উপর পূর্বরাত্রি থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া আরম্ভ হয়েছে। বুধবার প্রত্যুষে জসিডি স্টেশনে মোগলসরাই প্যাসেঞ্জার যখন প্রবেশ করল, তার কিছু পূর্ব থেকে বৃষ্টির প্রকোপ অনেকটা কমেছিল বটে, কিন্তু কনকনে বায়ুর তীক্ষ্ণ দংশনে প্ল্যাটফর্মের নরনারী আর্ত হয়ে উঠেছে। গাড়ি সম্পূর্ণ থামবার পূর্বেই মালতীকে দেখতে পেলাম। কুলি ডাকবার উদ্দেশ্যেই বোধহয় জানলা দিয়ে মুখ বাড়িয়ে আছে। সানন্দে চিৎকার করে উঠলাম, মালতী! আমার প্রতি দৃষ্টিপাত করে আনন্দের নিঃশব্দ প্রসন্নতায় মালতীর মুখ উদ্ভাসিত হয়ে উঠল। একটা কুলির দ্বারা তার শয্যা ও সুটকেস নামিয়ে দিয়ে সে এক ধাপ ফুটবোর্ডের উপর নেমে এলো। জসিডির প্ল্যাটফর্ম নিচু। মালতীর দিকে দুহাত প্রসারিত করে দিলাম। দুহাত দিয়ে আমার প্রসারিত দুহাত চেপে ধরে মালতী লাফিয়ে পড়ল প্রায় আমার বুকের উপর। হাত ছেড়ে দিয়ে হাসি মুখে বললে, এত দুর্যোগেও এসেছো তুমি? বললাম, অজয় হয়ে তো জন্মাওনি, বুঝবে কেমন করে অজয়ের ছটফটানির কথা? কুলি জিনিস নিয়ে ব্রাঞ্চ লাইনের দিকে এগিয়ে চলছিল। চলতে চলতে মালতী বললে, মালতী হয়ে যদি জন্মাতে তাহলে বুঝতে মালতীর ধরফরানির দুঃখ। হাসি মুখে জিজ্ঞাসা করলাম, এখনো আবার কিসের ধরফরানির দুঃখ মালতী? মালতী বললে, সে ধরফরানির দুঃখ বিশ্বেশ্বরের কাছে জানিয়ে এসেছি, তোমাকে জানিয়ে আর দুঃখ দিই কেন? একটু বিস্মিত হয়ে বললাম, সংশয় কেন মালতী? এখনো কি তোমাকে আমি পরিপূর্ণভাবে পাইনি? হাসি মুখে মালতী বললে, তাহলে কি 2 মিনিট আগে তোমার দুহাত ধরে অমন করে ঝাঁপিয়ে পড়ি? হঠাৎ খেয়াল হলো মালতী আমাকে তুমি বলে সম্বোধন করছে। ভারী খুশি হলাম। বুঝলাম কাশী থেকে ফিরে জসিডিতে পদার্পণ করেই সে তার কথা মতো মাশুল পরিশোধ করতে আরম্ভ করেছে। কাশী যাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে আমাকে আপনি বলে সম্বোধন করেছিল। আবার বৃষ্টিটা একটু জোরে এসেছে। তাড়াতাড়ি একটা দ্বিতীয় শ্রেণীর কামরায় উঠে কুলির হাতে একটা টাকা দিলাম। বকশিসের অবিশ্বাস্য আয়তনে খুশি হয়ে দীর্ঘ সেলাম বাজিয়ে কুলি প্রস্থান করলে। সে বুঝলে না বকশিসের আয়তনের মধ্যে লুকিয়ে আছে আমার নিজের পাওয়া বকশিসের আয়তন। মালতী বললে, তুমি দিলে যে? বললাম, এখন থেকে আমার উপস্থিতিতে তোমার সব খরচ আমার। মালতী হাসতে লাগলো। বললে, আচ্ছা, আজই সন্ধ্যের সময় গয়নার দোকানে গিয়ে এই কথার পরীক্ষা নেওয়া যাবে। বললাম, আশা করি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। দুটো বেঞ্চে দুজনে সামনাসামনি বসলাম। এতক্ষণ মালতীকে ভালো করে দেখবার সুযোগ পাইনি। বললাম, মালতী, তোমার ঠান্ডা লেগেছে? সে বললে, কেন? তোমার গলার স্বর একটু ভারী ভারী মনে হচ্ছিল, মুখও দেখছি যেন একটু ভারী। মালতী বললে, সারা রাত যা ঝড়ঝাপটা খেতে হয়েছে, ঠান্ডা লাগা আশ্চর্য নয়। বললাম, এখনো ঠান্ডা লাগছে, আর বেশি লাগলে জ্বর হয়ে পড়বে। তোমার ওই জামা গরম কাপড়ের হলেও সৌন্দর্য যতটা বাড়িয়েছে গরম ততটা বাড়ায়নি। উঠে দাঁড়িয়ে বললাম, নাও উঠে দাঁড়াও তো দেখি। হাসি মুখে উঠে দাঁড়িয়ে মালতী বললে, কেন, কি হবে? আমার দেহ থেকে
চেস্টারফিল্ডটা খুলে ফেলে মালতীর পিছন দিকে গিয়ে বললাম, হাত দুটো পিছিয়ে দাও। পিছন ফিরে তাকিয়ে সহাস্য মুখে মালতী বললে, কি বিপদ, ওই পুরুষের চেস্টারফিল্ড আমার অঙ্গে চাপাবে নাকি? বললাম, পুরুষের বটে, কিন্তু পরপুরুষের নয়, তোমার নিজের পুরুষেরই। মালতী বললে, কিন্তু আমাকে গরম করতে গিয়ে নিজে ঠান্ডা হয়ে যাবে যে। উত্তর দিলাম, লেখাপড়া শিখে তোমার বিদ্যে হয়েছে মালতী, কিন্তু বুদ্ধি হয়নি। আমার চেস্টারফিল্ড তোমার দেহে উঠলে আমার দেহ যে আপনা আপনি গরম হতে থাকবে, এ কথাও কি তোমাকে বুঝিয়ে বলবার দরকার আছে? শেষ পর্যন্ত মালতীকে চেস্টারফিল্ড পড়তেই হলো। গাড়ি ছেড়ে দিলে। সৌভাগ্যক্রমে আমাদের কামরায় আর কেউ উঠল না। কথায় কথায় একবার মালতীকে জিজ্ঞাসা করলাম, একটা কথা বলবো মালতী? কথাটা জানবার জন্যে মনে কৌতূহলের সীমা নেই। মালতী বললে, কি কথা? আমি বললাম, আচ্ছা, ঠিক কোন মুহূর্তে আমার প্রতি তোমার ভালোবাসার উদ্রেক হয়েছিল বলো তো? যখন তোমার দেহ রিকশার দিকে বহন করে নিয়ে যাচ্ছিলাম তখন? মাথা নেড়ে মালতী বললে, না, তখন নয়। তখন তো উত্তেজনায় আমি এমন অভিভূত হয়ে পড়েছিলাম যে সব কিছু প্রবৃত্তি স্তম্ভিত হয়ে গিয়েছিল। আমি বললাম, আচ্ছা, তাহলে যখন তোমাকে রিকশায় চড়িয়ে টেনে নিয়ে চলেছিলাম তখন কি? মৃদু হেসে মালতী বললে, তখন মনের মধ্যে একটা প্রবল কৃতজ্ঞতা দেখা দিতে আরম্ভ করেছিল। আমি বললাম, তাহলে কি যখন জানতে পেরেছিলে আমি অবিবাহিত তখন? মালতী বললে, তখন একটা সম্ভাবনার আনন্দে উল্লসিত হয়ে উঠেছিলাম। বিস্মিত কণ্ঠে বললাম, তখনও সম্ভাবনার আনন্দে? আশ্চর্য সাবধানী আর সতর্ক তোমার প্রেম তো। আচ্ছা, তাহলে সেই প্রেম কখন জাগলো শুনি? মৃদু কণ্ঠে মালতী বললে, কাশীতে স্থির শান্ত অবস্থায় যখন নিবিড়ভাবে তোমাকে অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করেছিলাম তখন। শুনে মনের মধ্যে একটু বেদনা বোধ করলাম। তাহলে দেওঘরে মালতী আমার প্রতি যে মনোবৃত্তি দেখিয়েছিল তার মধ্যে প্রেমের জাদুস্পর্শ ছিল না? বললাম, আমার প্রেম কিন্তু তোমার প্রেমের মতো সাবধানী হিসেবি প্রেম নয় মালতী। আমার প্রেম অন্ধ, বধির, অবুঝ, উদ্দাম। কখন সে প্রেম তোমার প্রতি জাগ্রত হয়েছিল জানো? জানবার সময় পাওয়া গেল না। যোশিডি থেকে দেওঘর ৮ ঘন্টারও পথ নয়। গাড়ি প্ল্যাটফর্মে প্রবেশ করতে আরম্ভ করেছে। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে চেস্টারফিল্ডের বোতাম খুলতে খুলতে মালতী বললে, নাও, তোমার কোট পরে নাও। বাধা দিয়ে বললাম, তোমার এই অপরূপ বেশ ঠাকমাকে দেখিয়ে খুশি করতে হবে। কে তোমাকে ভিড়ের মধ্যে লক্ষ্য করবে মালতী? লক্ষ্মীটি, কোটটা পরেই চলো। ওদের বাসায় পৌঁছে মালতীর পিতামহী প্রতিভাময়ীর কক্ষের দ্বারে উপস্থিত হয়ে বললাম, আসতে পারি ঠাকমা? মালতীকে নিয়ে এসেছি। প্রতিভাময়ী তখনও লেপের মধ্যে ছিলেন। তাড়াতাড়ি উঠে বসে বললেন, এসো ভাই, এসো। কাল রাত্রের দুর্যোগ দেখে মনে করতে পারিনি তুমি যোশিডি গিয়ে উঠতে পারবে। মালতী প্রণাম করলে তার চিবুক স্পর্শ করে বললেন, চমৎকার দেখাচ্ছে মালতী, এ কোট কবে করালি? মালতী ও আমি উভয়েই হেসে উঠলাম। মালতী বললে, এ কোট আমার নয় ঠাকমা। তবে? আমাকে দেখিয়ে আরক্ত মুখে মালতী বললে, ওর। সহাস্য মুখে প্রতিভাময়ী বললেন, নাচ জামাইয়ের। তারপর আমার প্রতি দৃষ্টিপাত করে বললেন, তোমার জিনিস তুমি যেমন ইচ্ছে সাজাবে পরাবে, তাই দেখেই আমাদের আনন্দ। একটু চুপ করে থেকে বললেন, যাও, তোমরা মুখ হাত ধুয়ে চা খাও, মনু আর মা সব ঠিক করে রেখেছে। প্রতিভাময়ীর ঘর থেকে বেরিয়ে মালতী বললে, এবার তোমার কোট নাও। বলে নিজের দেহ থেকে খুলে নিয়ে পিছন দিকে গিয়ে আমাকে পরিয়ে দিলে। বললাম, সুদ শুদ্ধ ফিরে পেলাম মালতী।
আসলের চেয়ে সুদ কিন্তু বেশ মিষ্টি লাগছে। সকৌতূহলে মালতী জিজ্ঞাসা করলে, সুদ কি? আমি বললাম, তোমার দেহের উত্তাপ। আমার কোটের কল্যাণে তোমার দেহের অনেকখানি উত্তাপ আমার দেহে প্রবেশ করল। মালতী হাসতে লাগলো। বললাম, আমাদের এখনো মালা বদল হয়নি, কিন্তু কোট বদল হয়ে গেছে মালতী। আধুনিক মতে এও হয়তো একরকমের একটা বিয়ে বলে হাসতে লাগলাম। একটু চুপ করে থেকে মালতী বললে, মালা বদল আমাদের হয়নি, কিন্তু তোমার গলায় মালা দেওয়া আমার হয়েছে। সবিস্ময় বললাম, কোথায় মালতী? সেই তোমার কাশিতে নাকি? মালতী হেসে ফেললে, বললে, হ্যাঁ, কাশিতেই। তোমার গলার কথা ভেবে গাঁথা মালা আমি বিশ্বেশ্বরের পায়ে দিয়ে এসেছি। বললাম, বেশ কথা, তোমার গলার জন্যে গাঁথা মালা আমিও না হয় একদিন বৈদ্যনাথের পায়ে দিয়ে আসব। চা খাবার খেয়ে ঘণ্টাখানেক পরে বিদায় নিলাম। যাবার সময় মালতীকে বলে গেলাম, 3টের সময় আসব, তৈরি থেকো। একটা রিক্সা নিয়ে যত দূরে যত নির্জন স্থানে সম্ভব পাড়ি দিতে হবে। উল্লসিত মুখে মালতী বললে, তৈরি থাকব। মালতী চর্চায় 8টা দিন একটা অখণ্ড স্বপ্নের মতো কেটে গিয়েছে। প্রণয় প্রতিযোগিতায় মালতীর কাছে আমি পরাভূত। আমি যদি তাকে দিয়েছি দেহ, সে আমাকে দিয়েছে মন। আমি যদি দিয়েছি মন, সে দিয়েছে আত্মা। বুঝতে আমার একটুও বাকি নেই। নিঃশেষে আমার কাছে সে নিজেকে দান করেছে। তার আত্মসমর্পণের প্রগাঢ়তা দেখে আমি মনে মনে চঞ্চল হয়ে উঠি। সেই প্রগাঢ়তার অতল দেশে কোন দুর্জ্ঞেয়তা আত্মগোপন করে আছে কে জানে। হঠাৎ কখন আবির্ভূত হয়ে মহা অনর্থের সৃষ্টি করবে। আজ সকালে মালতী আমাকে ডেকেছে, বলেছে আজ আমাকে এক অদ্ভুত কথা শোনাবে। কি কথা তার কোনো আন্দাজ দেয়নি। তার মুখের দিকে চেয়ে আমারও জিজ্ঞাসা করতে সাহস হয়নি। অশরীরী প্রেতাত্মার মতো সেই অজানা কথা সমস্ত রাত্রি আমাকে নিদ্রা ও নিদ্রাহীনতার মধ্যে ভয় দেখিয়েছে। মুখ হাত ধুয়ে চায়ের আয়োজনে বসে শুধু এক পেয়ালা চা পান করে উঠে পড়লাম। তিলকী কাছে দাঁড়িয়েছিল, ব্যস্ত হয়ে বললে, সে কি দাদাবাবু, আর কিছু খাবেন না? বললাম, না তিলকী, আজ খেতে ইচ্ছে করছে না। এসব তোমার ছেলেদের দিও। যাচ্ছেন তো কস্টার্ড টাউন? তিলকী বলল। আমি বললাম, হ্যাঁ, মালতী দিদিমণি আজ আপনার সঙ্গে আসবেন? তিলকী বলল। আমি বললাম, বোধহয় না। সে বলল, 2টো ডিম সিদ্ধ খেয়ে যান। আমি বললাম, না তিলকী। সে বলল, তাহলে 1 পেয়ালা ওভালটিন করে দিই। আমি বললাম, তাও না। মালতীর বাড়ি পৌঁছে দেখি কম্পাউন্ডে পলাশ গাছতলায় একটা চেয়ারে মালতী বসে আছে। সামনে আরও 2খানা চেয়ার, মাঝখানে একটা ছোট্ট গোল টেবিল। আমি নিকটে যেতেই মালতী দাঁড়িয়ে উঠে বললে, এসো। মুখ তার আরক্তচকিত। উভয়ে উপবেশন করলে মালতী বললে, একটু চা দিতে বলি? আমি বললাম, না, দরকার নেই, খেয়ে এসেছি। এক মুহূর্ত অপেক্ষা করে বললাম, কি তোমার অদ্ভুত কথা, বলো। আমার দিকে দৃষ্টিপাত করে মালতী বললে, আমার অদ্ভুত কথা, আমি মালতী নই, মল্লিকা। বিস্মিত হয়ে বললাম, তার মানে? তার মানে সেদিন দেওঘরের গাড়িতে তুমি ঠিকই ধরেছিলে। মালতীর চেয়ে আমার মুখ এমনি একটু ভারী, ঠান্ডায় ভারী হয়নি। এক মুহূর্ত বিস্মিত হয়ে থেকে বললাম, এসব তুমি নিশ্চয়ই সত্যি কথা বলছো না মালতী? সে বললে, নিশ্চয় বলছি। মল্লিকা আর পরিহাস করেও তোমার সঙ্গে অসত্য কথা বলবে না। আমি সত্যি মালতী নই।
এই যে আর একখানা চেয়ার আছে, এতে মালতী এসে বসবে। আজ সকালের গাড়িতে কাশী থেকে সে এসেছে। আমি বললাম, মালতী কে? সে বললে, মালতী আমার যমজ বোন, আমার চেয়ে 10 মিনিটের বড়। আমি বললাম, দস্যুর হাত থেকে আমি উদ্ধার করেছিলাম, তাহলে কাকে? সে বললে, মালতীকে, আমাকে নয়। মাথার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। কঠোর স্বরে বললাম, তবে কাশী থেকে মালতী না এসে তুমি এলে কেন? মল্লিকা বললে, মালতী এলে তোমাকে পাওয়া যেত না। মালতী 2 বৎসর হল অপরের কাছে বাগদত্তা। একটা মর্মান্তিক আঘাত পেলাম। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, নাই পেতে তাহলে আমাকে পাবার জন্যে দিন আষ্টেকের এই কপট প্রেমাভিনয় করবার কি প্রয়োজন ছিল? প্রেমের ক্ষেত্রে প্রতিভু পাঠানো কি চলে? মল্লিকা বললে, আমি মালতীর প্রতিভু হয়ে আসিনি। আমি এসেছি নিজে থেকে তোমাকে ভালোবেসে। আমার দারুণ ভয়, এ কথাটা হয়তো আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। এক সময়ে এক মাতৃগর্ভে একই প্রাণরসে পুষ্ট আমি আর মালতী। তুমি যদি সাধারণ সহোদরা বোনের কল্পনা দিয়ে আমাদের দুজনের মানসিকতা বিচার করো, তাহলে অবিচার করবে। আমি যখন মালতীর মুখে আনুপূর্বিক সমস্ত কাহিনী শুনলাম, তখন বাগদত্তা না হলে তোমার প্রতি মালতীর যে প্রেম নিশ্চয়ই সঞ্চারিত হতো, সেই প্রেম আমার মধ্যে সঞ্চারিত হলো। যেভাবে তোমাকে পাওয়া আমাদের পক্ষে সম্ভব হলো না, তার নিকটতমভাবে তোমাকে পাবার জন্যে মনে মনে প্রস্তুত হওয়ার পর আমি দেওঘরে ছুটে এসেছিলাম। আর তাই জসিডি স্টেশনে তোমাকে সর্বপ্রথম দেখে তোমার 2 হাত ধরে তোমার ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম। মনে করো না শুধু আমার দেহই ঝাঁপিয়ে পড়েছিল, আমার মনও ঝাঁপিয়ে পড়েছিল। বললাম, তুমি মালতী নাম ধারণ করে এই কয়দিন কপট অভিনয় করলে কেন? মল্লিকার মুখে ক্ষীণ হাস্য ফুটে উঠল। বললে, যার জন্যে চুরি করলাম সেই বলে চোর? তুমি জসিডি স্টেশনে আমাকে মালতী বলে সম্বোধন করেছিলে কেন? আমি তো মালতী নই। আমি বললাম, ভুল করেছিলাম। সে বললে, ধরো আমিও ভুল করে সেই নাম বজায় রেখেছিলাম, কিন্তু তার জন্যে এমন কিছু অন্যায় হয়েছে কি? বললাম, নিশ্চয়ই হয়েছে। তোমার সেই মালতী নাম ধারণের কপটতার দোষে মল্লিকা কিছুই পায়নি আমার কাছ থেকে। যদি কেউ পেয়ে থাকে, পেয়েছিল মালতী। মল্লিকা বললে, ও, নাম মাত্র বলে একটা কথা আছে জানো? মালতী নাম ধারণ করার জন্যে আমার যদি কিছু কপটতা হয়ে থাকে, সে নামমাত্র কপটতা। এই নামমাত্র কপটতার জন্যে আমি যদি তোমার কাছ থেকে কিছুই না পেয়ে থাকি, আর মালতী অপরের বাগদত্তা স্ত্রীলোক জেনেও তোমার মনে এখনো যদি তার প্রতি প্রেম লেগে থাকা অবৈধ মনে না করো, তাহলে এ কথার এখানেই শেষ। তুমি সহৃদয় মানুষ, তোমার বুদ্ধি আছে, বিচার আছে। সব দিক বিবেচনা করে তোমার শেষ মীমাংসা আমাকে জানিও। এ বিষয়ে একটা মীমাংসা করবার জন্যেই ব্যস্ত হয়ে চিঠি লিখে মালতীকে আমি কাশী থেকে আনিয়েছি। একটা কথা তোমাকে জানাই, এই নিয়ে তোমার কাছে আমি কান্নাকাটি অথবা করুণা ভিক্ষা কিছুই করছি নে। আর একটা কথা, শুনলাম মল্লিকা তোমার কাছ থেকে কিছুই পায়নি, কিন্তু মল্লিকার কাছ থেকে তুমি যা পেয়েছ তার পরিমাণ জানাবার সাধ্য আমার নেই।
এক মুহূর্ত চুপ করে থেকে বললে, মালতীর সঙ্গে দেখা করবে নিশ্চয়ই। বললাম, দয়া করে যদি তিনি দেখা দেন। মল্লিকা বললে, আচ্ছা, তাকে ডেকে দিচ্ছি। বলে মল্লিকা উঠে দাঁড়ালো। বললাম, তুমি একটু বসো না এখানে, তাকে ডাকিয়ে পাঠাও। মল্লিকার মুখে মৃদু হাস্য দেখা দিলে চেয়ারে বসে পড়ে বললে, এখনো সন্দেহ? চাবির রিংয়ে একটা হুইসল ছিল, সেটা বাজালে। পর মুহূর্তে বারান্দায় মালতীকে দেখা গেল। সে এসে ধীরে ধীরে চেয়ার অধিকার করে বসল। মুখে তার অপরিসীম আশঙ্কার ছায়া। বললাম, তোমার কাছে কি এমন অপরাধ করেছিলাম মালতী, যে এমনি করে আমাকে দণ্ডিত করলে? মালতী কোনো উত্তর দেবার আগেই মল্লিকা উঠে দাঁড়িয়ে বললে, আমি তাহলে চললাম মালতী, এখানে আমার আর কোনো কথা বলবার অথবা শোনবার নেই। এরপর বহুক্ষণ ধরে মালতীর সঙ্গে যুক্তির দিক দিয়ে, নীতির দিক দিয়ে, বিবেচনার দিক দিয়ে অনেক তর্ক বিতর্ক হলো। মালতী কিন্তু আমাকে সন্তুষ্ট করতে পারলে না। বললাম, তুমি যে বাগদত্তা, সে কথা প্রথমেই আমাকে জানিয়ে দাওনি কেন? তাহলে কোথায় থাকতো মল্লিকা, আর কোথায় বা থাকতো মালতী? একই অপক্ষপাতের সঙ্গে দুজনকে পিছনে ফেলে রেখে হালকা মন নিয়ে ফিরে যেতাম কলকাতায়। কাতর কণ্ঠে মালতী বললে, ঠিক সেই জন্যেই জানাইনি অজয়। তোমাকে একেবারে হারাতে আমি কিছুতেই প্রস্তুত ছিলাম না। বললাম, মল্লিকাকে একবার ডেকে দেবে? মালতী প্রস্থান করে মল্লিকাকে পাঠিয়ে দিলে। মল্লিকা এসে ধীরে ধীরে একটা চেয়ার গ্রহণ করে বসল। তাকে বললাম, মালতী দেওঘর ছেড়ে যাবার পূর্ব মুহূর্তে তাকে বলেছিলাম, এ জীবনে হয় তুমি, নয় আর কেউ নয়। এই কথার প্রথমাংশ যখন আর হতে পারে না, শেষ অংশটাই তখন কায়েম রইল। শান্ত কণ্ঠে মল্লিকা বললে, অর্থাৎ আর কেউ তোমার নয়? আমি বললাম, হ্যাঁ। ঘাড় নেড়ে আচ্ছা বলে মল্লিকা উঠে দাঁড়ালো। বললাম, আজ বেলা 1:30টার ট্রেনে আমি কলকাতা রওনা হব। পিছনে পড়ে থাকবে আমার জীবনের 2 সমস্যা, মালতী আর মল্লিকা। তেমনি সহজভাবে ঘাড় নেড়ে মল্লিকা বললে, আচ্ছা। বাসায় ফিরে তিলকীকে বললাম, তিলকী, আজ আমি 1:30টার এক্সপ্রেসে কলকাতায় যাব। বিস্মিত হয়ে তিলকী বললে, এত শিগগির করে চলে যাচ্ছেন দাদাবাবু? সংক্ষেপে বললাম, বিশেষ দরকার। 1:30টার সময় জোসিডিতে এক্সপ্রেসে উঠে বসেছি, হঠাৎ কানে এলো, আমি মল্লিকা। তাকিয়ে দেখি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মল্লিকা। মুখে তার এক ধরনের অপরূপ মিষ্ট হাসি। বললাম, আবার আপনি কষ্ট করে এলেন কেন? মল্লিকা বললে, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়, শুধু একটা কথা জানাতে। আমি বললাম, কি কথা? মল্লিকা বললে, আপনি যেমন মালতীকে জানিয়েছিলেন, তেমনি আপনাকেও জানিয়ে যেতে এসেছি। এই জীবনে হয় আপনি, নয় আর কেউ নয়, কিন্তু প্রার্থনা কিছুই নেই। এক্সপ্রেস চলতে আরম্ভ করল। আমি মল্লিকার দিকে চেয়ে রইলাম। মল্লিকা কিন্তু পিছন ফিরে বাইরে যাবার পথের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। এক্সপ্রেসের গতিবৃদ্ধির সঙ্গে আমার মনের গতিও সমানভাবে বেড়ে চলল। চিরদিন আমি জসিডি থেকে মধুপুরের পথের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য 2 চোখ দিয়ে পান করি। আজও জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু আজ চিন্তার সঙ্গে জড়িত হয়ে বাইরের সেই দৃশ্যরাজি এক হয়ে মিশে যেতে লাগল। তার মধ্যে মাঝে মাঝে যেন ফুটে ওঠে মল্লিকার মুখ।
আচ্ছা, আজকের মল্লিকার মুখ আরও যেন ফোলা ফোলা মনে হচ্ছে। সে তো বলেছিল কান্নাকাটি করবে না, পরে করেনি তো। স্টেশনে তার মুখে হাসি তো দেখেছিলাম, কিন্তু সে কি বৃষ্টির পর রৌদ্রের ক্ষীণ করুণ হাসি? গভীর চিন্তার মধ্যে নিমগ্ন হলাম। মধুপুরের পথ কখন ফুরিয়েছে, কখন মধুপুর স্টেশনে এসে গাড়ি দাঁড়িয়েছে কিছুই খেয়াল করিনি। খেয়াল হলো গাড়ি ছাড়বার ঘণ্টার ঢং ঢং শব্দে। তাড়াতাড়ি সুটকেস আর বেডিং দোরের সামনে রেখে দোর খুলে প্ল্যাটফর্মের এক কুলিকে বললাম, শিগগির নাবা। মাথায় জিনিস চড়িয়ে কুলি জিজ্ঞেস করলে, কোথায় যাবেন বাবু? ঘোড়ার গাড়িতে তো? বললাম, না, ঘোড়ার গাড়িতে নয়, পশ্চিম যাবার ওদিকের প্ল্যাটফর্মে। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, শেষ মীমাংসা। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের করা একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের এগিয়ে চলতে অনুপ্রাণিত করে। আবার আসবো আগামী সপ্তাহে আবার একটি ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।